সেমিস্টারের কিছু খাতা টাতা বা যা কিছু দেখলাম, যতটুকু বুঝতে পারলাম, আপনাদের অনেকেই পড়াশোনায় বেশ ভালো ফোকাসড। এটা বেশ ভালো। এখন পর্যন্ত আমার যেটা মনে হইলো যে আপনাদের ক্লাসের একটা বেশ ভালো অংশ তারা পড়াশোনাতে বেশ ভালো ফোকাসড। এটা কন্টিনিউ করা লাগবে। যারা ভালো করতে পারেন নাই বা পারফরমেন্স হয়তো ভালো হচ্ছে না, যদিও এখনো রেজাল্ট হয় নাই, কিন্তু সেলফ ইভ্যালুয়েশন দিয়েও তো আমরা বুঝতে পারি যে আসলে আমার কিরকম হয়েছে, আমার কিরকম হওয়া উচিত ছিল। তো ওই জায়গাগুলোতে যাদের গ্যাপ আছে তারা চেষ্টা করেন যে আরো ভালো করার জন্য। নেক্সট যে সেমিস্টার গুলো আপনাদের আসবে, এখনো আপনাদের অনেক বাকি আছে, আরো 2টা সেমিস্টার বাকি আছে। ভালো করলে এখনো ভালো করা সম্ভব, যতদূর সম্ভব। আমি আপনাদের বারবার বলবো, যতদূর সম্ভব সিজিপি এটা বাড়ায় নিয়ে যান। সিজিপি এরকম একটা অ্যাসেট, এটা আপনি আসলে মানে এটা আসলে সিঙ্গেল টাইম চান্সে বলা যায় আর কি। বিশেষ করে যাদের হায়ার এডুকেশনের ইচ্ছা আছে তারা চেষ্টা করেন সিজিপি এটা খুব ভালো করে বাড়াইতে। যে যে ট্র্যাকে যাইতে চান সেটার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করেন। যদি আমি ভুল না করে থাকি, আপনারা এখন ফাইনাল ইয়ারে চলে আসছেন, খুব ক্রিটিক্যাল টাইম। শুধুমাত্র ডিপার্টমেন্টের পড়াশোনা করলেই হবে না, যে যে ট্র্যাকে যাবেন ওই ট্র্যাকের জন্য কাজ করতে থাকেন, এক্সট্রা কাজ টাজ করেন। এখন আসি আপনাদের কোর্সের ব্যাপারে। তো এই সেমিস্টারে আমি যতদূর জানি আপনাদের 2টা কোর্সে আমি থাকবো, ইন্টারন্যাশনাল মার্কেটিং আর হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো এখন ইন্টারন্যাশনাল মার্কেটিংটা আমি শুরু করে দেব, ফার্স্ট চ্যাপ্টার শেষ করে দেব, এরপরে আপনাদের তৌফিক স্যার শুরু করবে। তো ক্লাস টেস্টটা আমাদের 2জনের পার্ট থেকেই হবে। এরপর তৌফিক স্যার কন্টিনিউ করবে, আমি আবার হচ্ছে পরে অ্যাড হব। পলিটিক্যাল এনভায়রনমেন্টের যে চ্যাপ্টার আছে ওইখানে আমি আবার অ্যাড হব। এটা গেল আমাদের কিভাবে কোর্সটা কন্ডাক্ট করা হবে এই বিষয়ে প্রাইমারি কথাবার্তা। আরেকটা বিষয় হচ্ছে, মনে রাখবেন আমার সাথে তো আপনাদের আগে এক্সপিরিয়েন্স হয়েছে যে এই কোর্সে আপনাদের ডিফিকাল্টি লেভেল খুব হাইও না, ডিফিকাল্টি লেভেল খুব লো এরকমও রাখা হবে না। যে পড়াশোনা ছাড়া ভালো করবেন ওই ধরনের কোনো এক্সপেকটেশন থাকলে মন থেকে দূর করে দেন। এখন অনেকেরই আমাদের আগ্রহ থাকে সিলেবাসের ব্যাপারে, যে স্যার কি কি পড়ানো হবে। এখন একটা বিষয় বলি আপনাদের, যে সিলেবাস যেগুলো ডেভেলপ করা হয়েছে ওবি এর আন্ডারে, এগুলো আসলে পার্টিকুলার একটা বই ধরেই করা হয়। টিচাররা ডেভেলপ করে এক একটা বই ধরে করা হয়। তো এগুলা আসলে কি যে টোটালটা ওইভাবে কভার করা পসিবল না এবং করাটা আসলে উচিত না। এই জন্য আসলে আমি যেটা করি যে আপনার হয়তো এইভাবে এই সিলেবাস বা কোর্স আউটলাইন এভাবে হ্যান্ড ওভার করি না, কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে দিই। যেমন আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে এখনই যে কিরকম হবে। এখানে আপনারা দেখেন, গতকাল আপনাদের যে সফট কপিটা শেয়ার করছি বইয়ের, সেখানে দেখেন যে এখানে কিছু চ্যাপ্টারে কালার করা আছে। The scope and challenge of international marketing, first chapter, history and geography, the foundation of culture। এই কালচার নিয়ে 3টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার গুলো আপনাদের আব্দুল্লাহ তৌফিক স্যার কন্ডাক্ট করবেন। এটা চ্যাপ্টার গুলো খুবই সিগনিফিকেন্ট চ্যাপ্টার। কালচার এটা একটা ইনসেপারেবল পার্ট। আপনি যদি কোনো একটা এমএনসি তে চাকরি করেন, কোনো একটা ভালো গ্লোবাল ফার্মে আপনার জব হয়, তখন এই যে কালচারাল অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, এটা আপনাকে খুব এক্সপার্ট হইতে হবে। শুধুমাত্র এমএনসি চাকরি করে বাইরে পোস্টিং হইলেই আপনার এই ধরনের কোর্স কাজে লাগবে, বিষয়টা এরকম না। আপনি যদি হোম কান্ট্রিতেও কাজ করেন, বাংলাদেশেও কাজ করেন, পার্টিকুলার এমএনসি বা গ্লোবাল ফার্মে যদি আপনার এই কালচারাল অ্যাডজাস্টমেন্ট এই বিষয়গুলো নিয়ে ভালো কনসেপ্ট না থাকে, আপনি অনেক সাফার করবেন। এটা একটা বিষয়। এরপরে আমরা যাব হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, লিগাল এনভায়রনমেন্ট, এরপর
পার্ট 4-এ হচ্ছে এই চ্যাপ্টার গুলা। এখানে গ্লোবাল মার্কেটিং ম্যানেজমেন্ট, প্রোডাক্ট এন্ড সার্ভিস ফর কনজিউমার, এই পর্যন্ত আমরা সব সময় যাই। যদি আমরা সময় করতে পারি দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 15 এবং 17 এই দুইটাও কভার করার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল মার্কেটিং চ্যানেলস, পার্সোনাল সেলিং এন্ড সেলস ম্যানেজমেন্ট। এটা গেল আমাদের কোর্সের প্ল্যান। পাশাপাশি এই কোর্সে আপনারা আগেও কেস সলভ করছেন, লাস্ট সেমিস্টারে কিছুটা আপনাদের ট্রেনিং হয়েছে, তো এই সেমিস্টারও আপনাদের কেস সলভ করা লাগবে। অ্যাজ এ গ্রুপ সেশনালের সময় কেস সলভ করা লাগবে। আমার মনে হয় যে একটু আপনারা বিষয়গুলো নোট ডাউন করে নেন, যে আপনাদের এই যে টোটাল সেমিস্টার, এই সেমিস্টারে আপনাদের কাজ কি কি করা লাগবে। প্রথম কাজ হচ্ছে আপনাদের গ্রুপের যে কাজগুলো, গ্রুপে সেশনালের সময় গ্রুপে কেস সলভ করা লাগবে। এখন এই কেসগুলা খুবই ইন্টারেস্টিং কেস ইন্টারন্যাশনাল মার্কেটিং এর। তো এই কেস সলভ করার পর আমরা যে জিনিসটা রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে গ্রুপের কাজ আসলে আমরা অনেকেই ওইভাবে বারবার বলার পরও আমরা ফোকাসড থাকি না। তা আশা করি এবার বিভিন্ন কোর্সের মার্কস পাওয়ার পরে আপনারা গ্রুপের কাজ, ভালো প্রেজেন্টেশন দেওয়া, এগুলার বিষয়ে যার যার মতো করে আপনারা সিরিয়াস হবেন। কারণ সেশনালের মার্কসে একই গ্রুপের মধ্যে অনেক আপস এন্ড ডাউনস হবে। একজন প্রেজেন্টেশনে হয়তো 5 পাবে, আরেকজন প্রেজেন্টেশন হয়তো 0 পাবে, সে শুধু রিপোর্টের মার্কস পাবে, এরকম হবে। আমার কথা বুঝতে পারছেন? এরকম হবে হয়তো বিষয়গুলো। আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র সেশনালের 20 মার্কস যখন আমরা টোটাল ছেড়ে দিচ্ছি গ্রুপের উপরে, আমার যতটুকু মনে পড়ে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে কোনো কোনো গ্রুপের অবস্থা ছিল খুবই ভয়াবহ। আপনাদের কিউবিএ তে আমি ছিলাম না, আমি জানি না যে কিউবিএ তে কিরকম পারফর্ম করছেন আপনারা, কিন্তু আমার যেটা ফিল হয়েছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে বিশেষ করে যে অবস্থা খুবই ডেঞ্জারাস। এখন কয়েকটা গ্রুপ, বিশেষ করে সবাই না, কেউ কেউ চেষ্টা করছেন ভালো। এখন এই জিনিসটা একটু ওভারকাম তো করা লাগবে, যে আপনাদের কিছু ইন্ডিভিজুয়াল টাস্ক দেওয়া হবে, এগুলা রেগুলার করতে থাকবেন, রেগুলার করতে থাকবেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্টের 5 এবং হয়তো সেশনালের 5 মার্কস আমরা এই জায়গা থেকে হয়তো অ্যাড করব, যেটা কিনা এই সেমিস্টারও আমি করছি, যে আপনাদের বিভিন্ন কোর্সে কিছু এসে রাইট আপের জন্য দেয়া হয়েছিল। এখন হয়তো ওই এসে রাইট আপ থেকে কিছু মার্কস হচ্ছে আপনার সেশনালে আপনাদের অ্যাড হবে। সেই ক্ষেত্রে আর ওই বড় ক্ষতিটা কারোরই হবে না, যে মার্কসটা খুব নিচে নেমে যাওয়া, গ্রেডটা সেশনালের জন্য গ্রেডটা খুব নিচে নেমে যাওয়া, এই বিষয়গুলো আর হবে না। এই হলো বিষয়। এবং যে কথাটা বারবার আগেও বলছি এখনো বলতেছি, যে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে নিজের ডিপার্টমেন্ট কম্পেয়ার করবেন না। ওই ডিপার্টমেন্টে খুব সহজে যদি কেউ মার্কস পেয়ে যায়, গ্রেড পেয়ে যায়, এগুলা খুব ভালোভাবে নেয়ার আসলে কিছু নাই। এগুলা দেখে মন খারাপ করবেন না, বরং এগুলা দেখে আনন্দিত হবেন, যে পড়াশোনা ছাড়া, ইফোর্ট ছাড়া যে আউটকামটা সহজে পাওয়া যায়, ওইটা দিয়ে আসলে খুব আহ, বড় কিছু হয় না। এখন আর বইয়ের ক্ষেত্রে কয়েকটা কথা বলি আপনাদের, যে বইটা আপনাদের দেয়া হয়েছে সফট কপি। যদি কেউ সফট কপি টোটাল ফলো করতে চান করতে পারেন, আপনার ব্যাপার। তবে আমি মনে করি একটা হার্ড কপি কালেকশনে রাখা ভালো। আমি একটু বলি আপনাদের, এডিশনটা বলি হার্ড কপির। আমি যে এডিশনটা ফলো করি এটা 18th এডিশন, 18। আপনারা হার্ড কপি যদি ফলো করতে চান, এই 18th এডিশনের হার্ড কপিটা কালেকশন করতে পারেন, 18তম এডিশনের। একটু আপ টু ডেট নিলে ভালো হয়। 18th এডিশনে অনেক কিছু আপ টু ডেট আছে, বেশ কিছু ডেটা এক্সাম্পল অনেক কিছু আপ টু ডেট আছে। এটা আমার মনে হয় যে ভালো হবে।
আর এই বইয়ের ক্ষেত্রে একটা কথা বলি, যে এই যে বইটা, এটা শুধুমাত্র এক্সাম পারপাসে পড়েন না। আমি আবার বলতেছি যে এই বইটা এক্সাম পারপাসে পড়েন না, বইটা একটা নর্থ আমেরিকান বই, অত্যন্ত ভালো একটা বই। এই বইতে অসাধারণ এক্সাম্পল আছে, মানে এই বইতে এক্সাম্পল গুলো এত সুন্দর এবং এত গোছানো ভাবে দেওয়া, যে এটা মার্কেটিং এর আসলে অন্য কোনো বইতে আমরা এইভাবে পাই না, ইভেন ফিলিপ কটলারের বইতেও আমরা আসলে এইভাবে পাই না বিষয়গুলো। তো এই বইটা যাদের পড়ার আগ্রহ আছে, তারা আমরা যা পড়াবো তাও পড়েন, যেটা পড়াবো না ওইটাও পড়েন। পড়লে কোনো, মানে পড়াশোনা করলে এটা কখনো অপচয় হবে না। বিশেষ করে যারা হচ্ছে এমএনসি বা গ্লোবাল ফার্মে ভবিষ্যতে কাজ করতে চান, তারা পড়াশোনা করেন, খুব ভালো করে বইটা পড়েন। শুধু পরীক্ষার জন্য যেভাবে পড়ে ওইভাবে না। যেভাবে কিনা মানুষ গল্পের বই পড়ে, নোবেল পড়ে, ওইভাবে পড়বেন। আমার কথা বুঝতে পারছেন আশা করি। এখন আর কিছু বিষয়, আরেকটা বিষয় একটু বলতেছি আপনাদের, এটা হচ্ছে কি, আপনাদের অনেক কিছুই ভালো, কিন্তু আমার মনে হয় যে ওসিপির বিষয়ে আরো আপনাদের ভালো হওয়া লাগবে। আপনাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট আমার মনে হয়েছে অ্যাজ এ বেচ, এটা হচ্ছে ওসিপি। আর ওসিপির জন্য আসলে প্রিপারেশনটা এক রাতে হয় না, এটা আসলে সময় লাগে। আপনি রেগুলার পড়াশোনা না করলে ওসিপিতে ভালো করা আসলে অনেক কঠিন। অনেকের ভালো হয়েছে ওসিপি, অনেকের আবার অত্যন্ত খারাপ হয়েছে। তো এখন ইন্ডিভিজুয়াল কাজের যে বিষয়টা, এটাতে খুব কেয়ারফুল থাকবেন, কারণ হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল যে অ্যাসাইনমেন্ট বা যে কাজগুলো দেওয়া হবে আপনাদের ক্লাস টেস্ট এবং ফাইনালে, বিশেষ করে আমার পার্টে, এই বিষয়গুলো হয়তো আপনারা ফেস করবেন, এটা মনে রাখেন। তৌফিক স্যারের বিষয়ে আমি বলতে পারি না, কিন্তু আমার ক্ষেত্রে হয়তো এই বিষয়গুলো হবে, আমার আমার অংশে এগুলো হবে। এখন এখন আপনাদের কারো কিছু বলার আছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু 2 মিনিট সময় দিচ্ছি। আমি সব কথাবার্তা বলতেছি, আপনারা বলেন কারো কিছু বলার আছে কিনা, কোর্সের বিষয়ে কিছু জানার আছে কিনা। যেহেতু প্রথম ক্লাস। আপনারা ভিডিওগুলো অফ করে রাখছেন কেন? এই যে লগ ইন করে অনেকে হচ্ছে ক্লাসে থাকেন না, অনলাইন ক্লাসে, এগুলা কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে। আপনাদের ক্লাসমেটরা এসেই কিন্তু বলে আমাদেরকে যে লগ ইন করে আপনারা থাকেন না। ক্লাস অ্যাটেন্ড করতে হবে সিরিয়াসলি। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাসে যখন আসতেন তখন তো বই খাতা নিয়ে আসতে হইতো, ঠিক না, ক্লাসে। এখন তো বাসা থেকে আরামে করতে পারতেছেন। মোবাশ্বের ভিডিও অন করেন। কেউ কি কিছু বলবে? আপনাদের নতুন সিআর কে হয়েছেন একটু দেখি, কে সিআর? সিয়াম, কে সিআর কে আপনাদের আবার হয়েছে? স্যার সাব্বির। জি স্যার, 62 রোল আইডি স্যার। বলেন কে সিআর কে, এখন আমি তো বুঝতে পারতেছি না। সিআর কে কথা বলতে পারেন না নাকি? স্যার কথা মনে হয় শোনা যায় না স্যার, কথা তো বলতেছে স্যার। ও, কথা বলতেছে। আচ্ছা থাক। কেউ কিছু, কারো কিছু বলার নাই?
এদেরকে চিনেন? এই যে একটা টেবিল আছে, কে কে চিনেন? কারা কি করে বলেন তো? কে পারবেন বলতে? এরা কি করে এরা? বোয়িং স্যার এরোপ্লেনের এরোপ্লেন বানায়, ঠিকই আছে। এরা কি করে? স্যার বিমানের ইঞ্জিন স্যার বানায় স্যার। কি জেনারেল ইলেকট্রিক বিমানের ইঞ্জিন বানায়? স্যার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে স্যার একটা পাইছিলাম স্যার, মানে জেনারেল এনালিটিক্স দ্বারা এরা অনেক বিমানের। কিছু বানায়। জি স্যার, অনেক কিছু আছে স্যার, তার মধ্যে জেনারেল ওইটা একটা ছিল ইলেকট্রিক স্যার। অনেক কিছু বানায়, অনেক কিছু। এদের এই কলামটা একটু খেয়াল করেন। কে বলতে পারবেন যে এটা কি বুঝাইছে এই টেবিলটার বিষয়ে? টেবিলটাকে দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আর এই টেবিল দ্বারা বোঝানো হচ্ছে যে ইউএস এর বাইরে থেকে কত পার্সেন্ট রেভিনিউ জেনারেট করা হয়েছে তাদের ওভারঅল রেভিনিউ এর, স্যার। হ্যাঁ, ইউএস এর বাইরে থেকে টোটাল রেভিনিউর কত পার্সেন্ট আসছে? রেট গুলা খেয়াল করছেন? এই যে দেখেন, দেখছেন? পকেটটা দেখছেন? 77%। কোকের টোটাল রেভিনিউ 77% আসে ইউএস এর বাইরে থেকে। অ্যাপেলের আসে 46%। হিউলেট প্যাকার্ড, এইচপি, এই যে এইচপি ল্যাপটপ কিনেন আপনারা, 68%। সিটি গ্রুপ, এরা সম্ভবত ফিনান্সিয়াল গ্রুপ আর কি, এদের 74%। ইন্টেলের দেখছেন? ইন্টেলেরটা এই দেখেন, 85%। মানে ওর খালি ধরেন যে ইন্টেলের খালি মাথাটা রয়ে গেছে আর কি আমেরিকাতে, আর পুরাটা শরীর হচ্ছে বাইরে, শুধু মাথাটা আমেরিকাতে, এরকম আর কি। তো এখন বুঝতে পারতেছেন যে কত হিউজ অপরচুনিটি। একটা ফার্ম যখন গ্লোবালি বিজনেসে যায় বা ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেসে যায়, সে কতটা তার রেভিনিউ বাড়তে পারে খেয়াল করে দেখেন এক একজনের। মানে আমাদের যে ফার্ম গুলো আছে আমাদের দেশে, এরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটিং এ সাকসেসফুল হইতে পারে, মানে তাদের কত বাড়বে রেভিনিউ। যদিও আমাদের দেশে আসলে ওইরকম ফার্ম মানে ডেভেলপ হওয়ার চান্স অনেক কম। আচ্ছা, এখন আমরা একটু এই জায়গা থেকে খেয়াল করি যে ইন্টারন্যাশনাল মার্কেটিংটা কি। খুব সহজ ডেফিনেশন দেখেন দেওয়া আছে এখানে, যে the performance of business activities designed to plan, price, promote and direct the flow of a company's goods and service to consumers or users in more than one nation for a profit. Plan, price, promote, direct the flow। কি করবেন? আপনার যে প্রোডাক্টটা আছে, একদম সহজ কথা, এটা বাইরের দেশে প্রমোট করবেন, মোর দেন ওয়ান নেশন। পারপাসটা কি থাকবে? পারপাসটা থাকবে প্রফিট করা। এটাকে আমরা বলতেছি ইন্টারন্যাশনাল মার্কেটিং। এইখানে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। এই লাইন, এই যে রেড কালার যেটা, এটা একটু পড়েন আপনারা, এটা যেন ভুল না হয়। এই টোটাল কোর্সে যেন এটা মনে থাকে। মার্কেটিং কনসেপ্ট, প্রসেস এন্ড প্রিন্সিপালস আর ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল। মানে কি কথাটার? যারা জিজ্ঞেস করবো সে বলবেন। মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ ফাহিম না, অন্য করে বলি।
পার্থ বলেন, রোল নাম্বার 86। জি স্যার। মানে কি এই কথাটা? এই যে রেড কালার লাইনগুলোর মানে কি? স্যার মার্কেটিং কনসেপ্ট প্রসেস আর প্রিন্সিপাল এটা হচ্ছে স্যার সর্বজনীন স্বীকৃত, মানে সব জায়গায় ব্যবহার করা যাবে। And, তাই স্যার হইলো কথাটা সব জায়গায় ব্যবহার করা যায়। ইউনিভার্সাল অ্যাপ্লিকেবল মানে তো এটাই বোঝায় স্যার, সর্বজনীন তাই? স্বীকৃত আর কি। সর্বজন স্বীকৃত। জি স্যার। আর একটু ভালো বলতে পারবেন কি? এটা কি? রোল নাম্বার 17, সাবরিন সাহারা। হ্যাঁ আপনি স্যার, পারবেন? স্যার মার্কেটিং এর যে কনসেপ্ট প্রসেস আর যে প্রিন্সিপাল গুলো আছে এগুলা স্যার পুরা বিশ্বব্যাপী স্যার অ্যাপ্লাই করা যাবে। আর মার্কেটারদের যে টাস্ক এটা স্যার সব জায়গাতেই সেম। এখন আচ্ছা, দেখি আপনারা কিরকম বুঝতে পারছেন। টেক্সাস আর দারুস সালাম তানজানিয়া, এটাকে একমত কিনা আপনারা? রোল নাম্বার 67, এই কথার সাথে কি আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? এগ্রি করছি আমি। এগ্রি করতেছেন? এখন একটু বলি আপনাদের, ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল এটা মানে আপনারা এটা যেটা মানে ওই যে পার্থ যেটা বললো যে সর্বজন স্বীকৃত বা বিষয়টা আসলে এইরকম না। আপনারা খুব ইজিলি মনে রাখেন, এই যে আপনারা যে বিষয়গুলো পড়াশোনা করছেন, 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, তারপর হচ্ছে সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, ডিফারেন্সিয়েশন, এই কনসেপ্টগুলা আপনার, আপনি যদি ধুমকিতে ব্যবসা করেন, ধুমকিতেও এগুলা এইভাবেই অ্যাপ্লাই করতে হবে, এইভাবেই অ্যাপ্লিকেশন হবে। আর যদি আপনি সারা বিশ্বে কোকের মতো অ্যাপ্লাই করতে চান, তখনও একই রকম হবে। এখন এখন মেইন কোশ্চেনটা হচ্ছে, যদি একই রকম হয়, যদি আমাদের এই সবকিছু একই রকম ভাবে অ্যাপ্লাই করতে হয়, সেই ক্ষেত্রে এই ডোমেস্টিক মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং এর ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং? কেন আবার ইন্টারন্যাশনাল মার্কেটিং নামে নতুন একটা বিষয় আপনি পড়তে আসবেন? এইখানে দেখেন, এই পরের লাইনে উত্তরটা দেওয়া আছে, দ্য এনভায়রনমেন্ট উইদিন হুইচ মার্কেটিং প্ল্যান মাস্ট বি ইমপ্লিমেন্টেড। এখানে আপনাকে আসলে মার্কেটিং এর নতুন কিছু এই কোর্সে শেখানো হবে না, জাস্ট আপনাকে এটা শেখানো হবে যে আপনি যখন বাংলাদেশে বিজনেস করবেন, আপনাকে মাথায় রাখতে হবে এই দেশের 90% প্লাস মানুষ মুসলমান, এই দেশের মানুষের কমন কালচারাল প্যাটার্ন গুলো হচ্ছে এরকম, এই দেশের মানুষ এই কথাগুলা কোন কোন কথাগুলা নিতে পারে না, এরা আসলে কিছুটা হয়তো অলস, এরা আহ এদের নিজস্ব কিছু কাস্টমস আছে, ফুড হ্যাবিট আছে, ক্লোদিং এর কিছু পার্টিকুলার প্যাটার্ন আছে, এই খাবারগুলা এই সমাজে চলে না, এদের সমাজে এই খাবারগুলা চলে না, এই বিষয়গুলা হচ্ছে এই দেশের কুসংস্কার। আমার কথা বুঝতে পারছেন? যে এইরকম বিভিন্ন যে কালচারাল এলিমেন্ট গুলো আছে, ইস্যুস গুলো আছে, একই সাথে পলিটিক্যাল বিভিন্ন বিষয় আছে,
লিগ্যাল বিষয় আছে যে এই দেশে ব্যবসা করবেন, এই দেশের যে আইন আর আমেরিকার যে আইন বা ইংল্যান্ডের যে আইন এগুলা আলাদা। তো এইখানে আইসা আপনাকে হচ্ছে ওইভাবেই অ্যাডাপ্টেশনটা করতে হবে। জাস্ট আপনার এই ইন্টারন্যাশনাল মার্কেটিং কোর্সে এই এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল একটা বাইরের একটা দেশে ব্যবসা করতে গেলে আপনি যে একটা আলাদা পরিবেশ ফেস করবেন সেই বিষয়টাতে ফোকাস করা হবে। এখন এইখানে দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটিং এর টাস্ক এক্সিবিট 1.3, এই ডায়াগ্রামটা খুব ভালো করে পড়বেন। এখানে দেখেন যে কয়েকটা লেয়ার আছে। আপনি আপনার ফার্মের এই বিষয়গুলো আপনি কন্ট্রোল করতে পারেন। একদম ভিতরের সার্কেলটা খেয়াল করেন। ফার্ম ক্যারেক্টারিস্টিক্স, প্রাইস, প্রোডাক্ট, প্রমোশন, চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, আপনার রিসার্চ, এগুলো আপনার নিজের কন্ট্রোলে আছে। আপনি যখন ডোমেস্টিক এনভায়রনমেন্ট দেখবেন আপনার দেশের, এখানে আনকন্ট্রোলেবল কিছু বিষয় আছে। আপনার দেশের পলিটিক্স এবং লিগ্যাল ফোর্স, যেটা আইন কানুন, আপনার দেশের ইকোনমিক ক্লাইমেট, অর্থনীতি কিরকম চলবে, যা আমাদের দেশের এখন যে ইকোনমিক ক্লাইমেট, এখন যে অবস্থা, এটাকে চাইলেই ব্যবসায়ীরা চেঞ্জ করতে পারবে না। আপনার দেশের আপনার ইন্ডাস্ট্রির যে কম্পিটিশন, এটাও তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখন ডোমেস্টিকের বাইরে দেখেন যে যখন হচ্ছে ফরেন এনভায়রনমেন্টে আপনি বিজনেস করতে যাবেন, এখানে দেখছেন আরো অনেক বিষয় বাড়ছে। স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন দেখছেন, আমাদের দেশে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল যেরকম, যে রকমের রিটেইলার, যে রকমের হোলসেলার, বাইরের একটা দেশে ব্যবসা করতে গেলে দেখবেন কি একেবারেই আলাদা। কথা বুঝছেন? ওই দেশের কালচার আলাদা, জিওগ্রাফি আলাদা, ইনফ্রাস্ট্রাকচার এগুলো আলাদা। আপনার আমেরিকাতে একটা বিজনেস অর্গানাইজেশন, সে খুব সুন্দর করে তার প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছে, খুব সুন্দর ট্রান্সপোর্টেশন সিস্টেম। তাকেই যদি বলা হয় বাংলাদেশে আইসা এরকম করতে, অনেক এরিয়াতে সে যাইতেই পারবে না, ঠিক না? অনেক দুর্গম অনেক এলাকা আছে, অনেক জায়গায় হয়তো নদী পথে যাইতে হয়। এখন একই সাথে কম্পিটিশন তো আছেই। বাইরের দেশে ব্যবসা করতে গেলে ওই দেশের কম্পিটিটরও আপনি ফেস করবেন। এখন এইখানে দেখেন যে যতগুলা দেশে আপনি ব্যবসা করবেন অতগুলা আপনি আলাদা আলাদা এনভায়রনমেন্ট ফেস করবেন। কান্ট্রি মার্কেট এ, কান্ট্রি মার্কেট বি, কান্ট্রি মার্কেট সি, যতগুলা মার্কেটে যাবেন অতগুলা কমপ্লেক্সিটিস অথবা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আপনাকে ফেস করা লাগবে। এখন কি বুঝতে পারছেন এই সার্কেলটা? সার্কেলটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, এখন এইখানে কিছু ডেসক্রিপশন আছে, এগুলা পড়বেন, এই যে এই জায়গাতে আছে, ঠিক আছে? এই যে এই পুরাটা জায়গায় আছে কন্ট্রোলেবল এলিমেন্ট, আনকন্ট্রোলেবল এলিমেন্ট, এগুলা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, আজকেই পড়বেন এগুলা। এখন আসেন মেজর অবস্টেকল। ইন্টারন্যাশনাল মার্কেটিং এর দুইটা মেজর অবস্টেকল আছে। এখন এই সেল প্রেফারেন্স ক্রাইটেরিয়াতে আমরা পরে যাই। আমাকে কেউ কি বলতে পারবেন ইথনোসেন্ট্রিজম জিনিসটা কি? এসআরসি তে আমরা পরে যাই। ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী আপনারা মানে অনেক কম জানেন, বুঝছেন? পড়াশোনার ইয়াটা একটু বড় করেন, লার্নিং এর বর্ডারটা আর একটু বড় করেন। এটাকে কোনো কোর্সে পড়ায় নাই? আপনাদের ইন্টারন্যাশনাল বিজনেস পড়াইছে না? পড়াইছে না নাকি? না স্যার, আমরা পাইনি। ইন্টারন্যাশনাল বিজনেস আপনাদের কোনো কোর্স ছিল না?
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পড়ায় নাই এই কোর্সটা, নাকি নাকি আমি ভুল বলতেছি? ইথনোসেন্ট্রিজম কোন কোর্সে কি এটা পান না এখনো? পড়াশোনা কারা করে ক্লাসে দেখি? তানসিকে আছেন ক্লাসে? জি স্যার। এই ইথনোসেন্ট্রিজম কোন কোর্সে পড়েন নাই? না স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখেন, এই সেলফ রেফারেন্স ক্রাইটেরিয়া আর হচ্ছে ইথনোসেন্ট্রিজম, এই দুইটা খুবই রিলেটেড দুইটা কনসেপ্ট, এগুলো আজকের পরে আর ভুলেন না। এখন যে কোনো একজনকে পিক করি আপনাদের ক্লাসে, ধরলাম কাকে জিজ্ঞেস করা যায়, রোল নাম্বার 35 আছেন ক্লাসে? জি স্যার। কি নাম আপনার? পলাশ চন্দ্র। পলাশ চন্দ্র। আচ্ছা পলাশ, আপনি যখন একটা ড্রেস কিনবেন, ধরেন আপনি তখন কি চিন্তা করেন জামা কেনার সময়? টাকার কথা তো অবশ্যই চিন্তা করেন যে পকেটে টাকা জি কত স্যার। আছে। এর বাইরে আর কি চিন্তা করেন? স্যার, শার্টের সাইজ, কালার, তারপর কিসের সাইজ? শার্টের। শার্ট। তা হ্যাঁ আপনাকে আমার। শার্ট কিনতে হবে কেন? আপনি একটা জব্বা পরলে কি হয় না সৌদি আরবে যে পরে? না স্যার, কারণ এই কেন? দেশের মানে এনভায়রনমেন্ট স্যার, ওই জব্বার তো রিলেট করা যায় না স্যার। তাই? দেশের এনভায়রনমেন্টে জব্বা রিলেট করা যায় না। এখন এই যে সেই কথাটা বললো যে দেশের এনভায়রনমেন্টে জব্বা নাকি রিলেট করা যায় না, এটাই হচ্ছে সেলফ রেফারেন্স ক্রাইটেরিয়া। আমরা আমাদের ডিসিশন নেওয়ার আগে আমরা হচ্ছে আমাদের নিজস্ব কালচার যেটা আছে এটার বেসিসে আমরা ডিসিশন গুলা নিই। আমার কথা বুঝছেন? এখানে একটু দেখেন, the SRC is an unconscious reference to one's own cultural values, experience and knowledge as a basis for decision. লাইনটা পড়েন একবার, আনকনশাস। আনকনশাসলি আমরা এই কাজগুলা করি। আমরা ধরেন আমি প্রফেসরদেরকে সবাই নাম ধরে ডাকতো, আপনাদের আফজাল স্যারকে যা বলেন যে মিস্টার আফজাল, মানে এই বিষয়টা কি, বা ক্লাসের মধ্যে যদি বলেন, তো কি মনে হয় আপনাদের কিরকম হবে? মানে এটা কি সবাই খুব ভালোভাবে নেবে? আমার কথা বুঝতে পারছেন? না স্যার। কেন ভালোভাবে কেন নেবে না? কারণ এটা তো যারা কিনা আমরা সভ্য দেশ, আমরা যেটা বলি যে আমেরিকা পাশ্চাত্য বিশ্ব, এরাই তো এখন সবচেয়ে বেশি শিক্ষিত এবং উন্নত, ঠিক না? তো এরা তো এদের প্রফেসরদের নাম ধরে বলতেছে। এরকম আপনারা কেন নাম ধরে বলতে পারবেন না ক্লাসে? আপনাদের এরকম মনে হয় না যে মিস্টার ইমরান বা বদিউজ্জামান স্যারকে দেখে বললেন মিস্টার বদিউজ্জামান, প্রফেসর বদিউজ্জামান, আপনি কেমন কেমন আছো তুমি? এখানে তো তুমি করে বলো, এখানে তো আপনি নাই কোনো, সব ইউ। ইংলিশ প্রোনাউন সব ইউ না। আপনি আছে কোনো কিছু? আপনি তো নাই। আমাদের দেশে আছে, ওদের তো নাই। ওরা এই তুমি দামি করে। তো এখন এটা করলে সমস্যাটা কি পার্থ? সমস্যা কি? স্যার আসলে আমাদের কালচারের সাথে এটা ওইভাবে যায় না। আমাদের কালচারের সাথে এটা যায় না। এখন এই যে দেখেন, আমাদের যে ছোটখাটো কাজ থেকে শুরু করে ড্রেস চয়েস, একটা প্রোডাক্ট কেনা, যে কোনো কিছুতে আমরা এখনো মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখনো যদি আমরা দেখি যে কোনো মেয়ে যে সে হয়তো টি শার্ট বা জিন্স পরে ঘুরতেছে, এটা কিন্তু এখনো হয়তো ঢাকা সিটিতে না হইলেও
আমাদের যে সাব-আরবান এরিয়াগুলোতে আমরা যেখানে আছি, এখানে হয়তো একটু হইলেও জিনিসগুলা আমাদের বেখাপ্পা মনে হয়, ঠিক না? অনেকটাই হয়তো মনে হয়। তো এখন এগুলো কেন হয়? হয় কারণ হচ্ছে যে কালচারাল, যে আমরা যে কালচারটাতে আছি আমাদের আশেপাশে, যে এটার সাথে যে এটা আসলে ইয়া হচ্ছে না, আহ, ঠিক মিলতেছে না, খাবে খাবে মিলতেছে না। তো এই যে আমরা কনসিস্টেন্ট রাখার জন্য তখন আমাদের কি করা লাগে? ডিসিশনটা নেওয়া লাগে কালচারের উপর বেস করে, ভ্যালু, এক্সপেরিয়েন্স এন্ড নলেজ। আর এটার সাথে রিলেটেড হচ্ছে ইথনোসেন্ট্রিজম, the notion that people in one's company, culture or country know best how to do things. বিষয়টা বুঝছেন? ইথনোসেন্ট্রিজমটা হচ্ছে যে আপনি ভালো জানেন যে আপনার কালচারে আসলে কোনটা করা লাগবে, এরকম। এখন ইথনোসেন্ট্রিজমের আরো একটা, মানে এখানে আসলে একটু কঠিন করে বলছে, বিষয়টা হচ্ছে ইউ উইল চুজ ইউর ওন প্রোডাক্ট ফ্রম ইউর হোম কান্ট্রি, যে আপনার দেশের যে প্রোডাক্ট আপনি ওইটা কিনবেন, অনেকটা ন্যাশনালিজমের মতো। এখন দেখেন এখানে যে আমেরিকান ম্যানেজারদের জন্য এই ইথনোসেন্ট্রিজমটা, এটা কিন্তু একটু প্রবলেম হয়েছিল। অনেক দেশে যাওয়ার পর দেখা গেছে যে গ্লোবাল কোম্পানি বা এমএনসি গুলাকে মানুষজন সহজে একসেপ্ট করে নাই। কারণ হচ্ছে ইথনোসেন্ট্রিজম, যা আপনি মনে করেন যে আপনার দেশে যা আছে, আপনার দেশের কোম্পানিগুলো যা সেল করে এটাই বেস্ট, এটাই ভালো। মানে এরা জানে যে আপনার দেশের জন্য আসলে কি লাগবে, বাইরের একটা কোম্পানি এসে এগুলো জানতে পারবেন, এরকম আর কি বিষয়গুলো। আপনারা ইথনোসেন্ট্রিজমের বিষয়ে আরো ভালো পাবেন কনজিউমার বিহেভিয়ার কোর্সে, ওইখানে আরো ডিটেইল আছে। আপাতত হচ্ছে জাস্ট এগুলো মনে রাখেন যে এসআরসি আর ইথনোসেন্ট্রিজম বিষয়টা হচ্ছে যে আপনার ওন যে কালচার, এটার উপর বেস করে আমরা ডিসিশন নেই, এবং এর কারণে আমরা যে লোকাল যে অ্যাভেলেবল প্রোডাক্ট গুলো আছে এগুলাকে চুজ করি। এখানে একটু পড়াশোনা করবেন এগুলা। এখন এখন আসেন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, ইন্টারন্যাশনাল মার্কেটিং ইনভলভমেন্ট। একটা ফার্ম সে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ ইনভলভ হবে ধাপে ধাপে, কয়েকটা স্টেপ পার হয়ে করবে, একেবারেই সে করবে না। যেমন আমরা আপনারা একটা এক্সাম্পল ধরে নেন আমাদের লোকাল কোন একটা ফার্মের, ধরেন এটা হইতে পারে আপনার কমন কার কথা বলা যায়, ধরেন স্কোয়ারের কথাই বলা যায়। ধরেন স্কোয়ার যদি ফার্স্ট স্টেপে থাকে, একটা কোম্পানি শুরুতে কি হয় যে নো ডিরেক্ট ফরেন মার্কেটিং, যে এ কোম্পানি ইন দিস স্টেজ ডাজ নট অ্যাক্টিভলি কাল্টিভেট কাস্টমার আউটসাইড ন্যাশনাল বাউন্ডারিজ, however this company's product may reach foreign market, যে এরা ফরেন মার্কেটিং করে না কিন্তু হয়তো প্রোডাক্ট দেশের বাইরে চলে যাইতেও পারে। বুঝতে পারছেন কিভাবে যাইতে পারে? যে ফরেন কাস্টমার হু ডিরেক্টলি কন্ট্যাক্ট টু দা ফার্ম, কাস্টমাররা ফার্মের সাথে কন্ট্যাক্ট করে, অথবা ট্রেডিং কোম্পানিগুলো নিয়ে যায়, মানে যাদের কাজই হচ্ছে নিজের দেশে, এই দেশে প্রোডাক্ট কিনবে, আরেক দেশে যায় বিক্রি করবে, মানে এরকম কাজ ট্রেডিং যারা করে আর কি। বা ডোমেস্টিক হোলসেলার বা ডিস্ট্রিবিউটর, যারা কিনা আপনার প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর, আপনি হয়তো বাইরে দেশে প্রোডাক্ট বিক্রি করেন না কিন্তু সে যায় হয়তো বিক্রি করতেছে, আপনার হোলসেলার বা তারা করতেছে। তো এটা হলো প্রথম স্টেজ। এই লেভেলে আপনি কোনো ফরেন মার্কেটিং করেন না, হয়তো সম্ভাবনা আছে, নাও হইতে পারে, বাট দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট ইউর প্রোডাক্ট হ্যাজ রিচড ইন ফিউ ফরেন মার্কেটস। আচ্ছা, সেকেন্ড স্টেজে হচ্ছে ইনফ্রিকুয়েন্ট ফরেন মার্কেটিং। এখন আপনার অবস্থা আর একটু ভালো হয়েছে, এখন আপনার সারপ্লাস থাকে, টেম্পোরারি সারপ্লাস caused by variation in production level or demand may result in infrequent foreign marketing overseas. আপনার টেম্পোরারিলি আপনার হাতে এক্সট্রা কিছু প্রোডাক্ট আছে, ধরেন আপনার প্রোডাক্টটা একটা সিজনাল প্রোডাক্ট, বা এটা গত কয়েক মাস খুব একটা ভালো হয়তো বিক্রি হয়নি, এখন আপনার সারপ্লাস হয়ে গেছে। এই সারপ্লাসটা আপনি বাইরের দেশে
বিক্রি করে দিবেন, আপনার আশেপাশের দেশগুলোতে বিক্রি করবেন। এটাকে আমরা বলবো ইনফ্রিকুয়েন্ট ফরেন মার্কেটিং। নাম্বার 3 যেটা, এটাকে আমরা বলবো রেগুলার ফরেন মার্কেটিং। এখানে কি হয়, দ্য ফার্ম হ্যাজ পার্মানেন্ট প্রোডাক্টিভ ক্যাপাসিটি ডেভোটেড টু দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস টু বি মার্কেটেড ইন ফরেন মার্কেট। এখান থেকে পার্মানেন্টলি আপনি প্রোডাকশন করবেন বাইরের দেশের জন্য। স্টেজ নাম্বার 3-তে যখন আপনি আসবেন, যে দেশের বাইরেও আপনার প্রোডাক্ট কিছু বিক্রি করতে হয়, আপনি প্রোডাকশন করবেন। সেকেন্ডের সাথে এটার পার্থক্যটা দেখেন, সেকেন্ডে কিন্তু কোনো ইনফ্রিকুয়েন্ট ফরেন মার্কেটিং এ আপনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু রেগুলার ফরেন মার্কেটিং এ আপনার প্ল্যান থাকবে যে না, আমি বাইরের দেশে বিক্রি করব। তো বাইরের দেশে আপনার এই রেগুলার ফরেন মার্কেটিং এর সময় আপনার ওভারসিজ ইন্টারমিডিয়ারি থাকতে পারে, আপনার যারা কিনা আপনার প্রোডাক্টটা বিক্রি করবে, আপনার নিজস্ব সেলস ফোর্স থাকতে পারে বা সেলস সাবসিডিয়ারি থাকতে পারে। কিন্তু এই রেগুলার ফরেন মার্কেটিং এ আপনি যখন থাকবেন, তখনও আপনার প্রাইমারি ফোকাস বা প্রাইমারি সোর্স অফ রেভিনিউটা হবে ডোমেস্টিক মার্কেট। এরপর দেখুন, এই যে এই লেভেলে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং, স্টেজ নাম্বার 4-এ বলা হচ্ছে যে কোম্পানিজ ইন দিস স্টেজ আর ফুললি কমিটেড টু and involved in international marketing activities. Such sell product that are a result of plant production for market in various countries. এখন this planning generally entails not only the marketing but also the production of goods outside the home market. আপনি এখন আপনার হোম মার্কেটের বাইরেও আপনি প্রোডাকশন করতে পারেন, প্রোডাকশন প্ল্যান দিতে পারেন, ব্রাঞ্চ খুলবেন, কোম্পানির ব্রাঞ্চ খুলবেন। এই লেভেলে এসে আপনি এখন এই লেভেলে আপনাকে কি বলা হবে, আপনাকে বলা হবে ইন্টারন্যাশনাল অর মাল্টিন্যাশনাল মার্কেটিং ফার্ম। আপনাকে যে এমএনসি যেটাকে আমরা বলি, এমএনসি শুনছেন না, এই লেভেলে আপনি এমএনসি হয়ে যাবেন। এখন আমাকে বলেন বাংলাদেশের কয়েকটা এমএনসির নাম। বলেন যে স্যার এগুলো এগুলো হয়েছে এমএনসি। ইউনিলিভার, এরপর ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাট লিখলাম। আর কোন, আর কেউ জানেন? স্যার নেসলে। নেসলে, এরপর দারাজ, কি? কোকাকোলা, স্যার কোকাকোলা, দারাজ, বার্জার বেন্টস, Yes, sir. Barger Paints, Bangladesh. বার্জার পেন্টস। আচ্ছা, আপাতত এগুলা লিখলাম। আপনাদের মনে হচ্ছে এগুলা মাল্টিন্যাশনাল ফার্ম। আপনারা আরো একবার পড়েন লাইনগুলা। বলা হচ্ছে ফুললি কমিটেড টু অ্যান্ড ইনভলভড ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যাক্টিভিটিস। এবং এরা কি করে, সারা ওয়ার্ল্ডে হচ্ছে তাদের মার্কেট খোঁজে। এখন আসেন লাস্ট স্টেজে, আরো একটা বাকি আছে, এটাকে বলতেছে গ্লোবাল মার্কেটিং। এটা হলো বিশাল ব্যাপার। এখানে কি হয় দেখেন, কোম্পানিজ ট্রিট দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং দেয়ার হোম মার্কেট অ্যাজ ওয়ান মার্কেট। এই লাইনগুলো আর ভুলেন না, বুঝছেন? তখন সারা জীবনে মূর্খ থেকে যাবেন, মার্কেটিং এ পড়ে অশিক্ষিত থাকবেন যদি এইসব মনে রাখতে না পারেন। টোটাল ওয়ার্ল্ডকে তারা হোম মার্কেট মনে করবে, বুঝছেন? তাদের যে হোম মার্কেট, এই যে একটু আগে দেখলেন না, ইন্টেলের 85% রেভিনিউ আসে বাহির থেকে। এটা কেন আসতেছে? কারণ ইন্টেল সারা বিশ্বকে মনে করতেছে তার বাজার, একটা মার্কেট, সারা ওয়ার্ল্ড হচ্ছে একটা মার্কেট। Market segmentation decision are no longer focused on national border. Instead, market segment are defined by income level, usage pattern, or other factor that frequently span countries and region.
একটা গ্লোবাল ফার্ম সে মার্কেট সেগমেন্ট এইভাবে করবে না যে বাংলাদেশি কাস্টমার, ইন্ডিয়ান কাস্টমার, এইভাবে সে করে না। সে করে ইনকাম লেভেল, ইউজেস প্যাটার্ন, যে ওয়ার্ল্ডের কোন কোন কাস্টমারদের ইনকাম লেভেল এরকম, যে আপার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস যারা, যাদের জন্য কিনা আমি প্রোডাক্টটা তৈরি করতে পারি। যে লাতিন আমেরিকায় যার ইনকাম কম, এই প্রোডাক্টটা সেও কনজামশন করবে, বাংলাদেশে যার ইনকাম কম সেও কনজামশন করবে। বিষয়টা বুঝতে পারছেন? এরকম। এখন এখানে একটা কথা বলা আছে, দেখেন, যে often this transition from international marketing to global marketing is catalyzed by companies crossing the threshold at which more than half its sales revenue comes from abroad. মানে বুঝতে পারছেন, যখন 50% এর বেশি রেভিনিউ বাহির থেকে আসবে, তখন হচ্ছে গ্লোবাল মার্কেটিং এ সে আছে বা একটা গ্লোবাল কোম্পানি। এটা অনেক সময় এইভাবে অনেকে বিচার করে। সবকিছু এগুলো একটু পড়েন আর কি। এবং এখানে দেখেন এক্সাম্পল বলা আছে, কোকের এক্সাম্পল বলা আছে, যে ট্রানজিশন ফ্রম ইন্টারন্যাশনাল টু গ্লোবাল ইজ ইনস্ট্রাকটিভ। এখানে একটু পড়েন আপনারা। তবে এই ইন্টারন্যাশনাল আর গ্লোবালের মধ্যে কিন্তু রাত দিন তফাৎ আছে, বুঝছেন? এখন আমাকে বলেন যে আপনাদের কি মনে হয় গ্লোবাল ফার্ম কারা কারা? আমার কথা বোঝা গেছে? পুরোটা ওয়ার্ল্ড তাদের কাছে একটা মার্কেট, সারা ওয়ার্ল্ড হচ্ছে তাদের কাছে একটা মার্কেট। এবং তাদের কিছু বিষয় মিল আছে, দেখবেন। ইন্টেলের নাম বাংলাদেশে এসে কি অন্য কিছু হয়ে গেছে? ইন্টেলই কিন্তু আছে। কোকের নাম কি বাংলাদেশে এসে চেঞ্জ হয়েছে? কোক আর পেপসি হয়েছে? কিনা স্যার? হয়েছে কিনা? হয় নাই। এই গ্লোবাল ফান্ড চেনার এটাও কিন্তু একটা ওয়ে, বুঝছেন? ওরা যেহেতু সারা বিশ্বকে একই মার্কেট মনে করে, তো ইউজুয়ালি ওদের প্রোডাক্ট গুলার নামও একই রকম থাকে। নেসলে, এই যে আপনারা বললেন যে নেসলে, তো নেসলের এই যে কিটক্যাট বা নেসক্যাফে, এগুলা বাইরের দেশে কি নামে পরিচিত? এই ব্র্যান্ডগুলা জানেন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন কিনা? এখন এই ব্র্যান্ডগুলা বাইরের দেশে কি অন্য নামে পরিচিত? ইন্ডিয়াতে লাক্স সাবান, ইউনিলিভারের ব্র্যান্ড লাক্স, আর আমাদের দেশেও লাক্স, আলাদা কোনো নাম নাই। তো সেই ক্ষেত্রে আপনার ওরা যদি ইন্ডিয়া বাংলাদেশকে একেবারেই হচ্ছে আলাদা মার্কেট মনে করতো, তখন বাংলাদেশের জন্য কি লাক্স নামে আরেকটা ব্র্যান্ড আনতে হইতো না? আমার কথা বুঝছেন? পয়েন্টটা বুঝছেন? এখন এখন আমাকে বলেন, কোক আর পেপসির কথা তো আমি বলেই দিলাম, যে আর কে কে গ্লোবাল ফার্ম হইতে পারে? গ্লোবাল আর ইন্টারন্যাশনাল দুইটার যে পার্থক্যটা খুব ভালো করে বোঝা লাগবে আপনাদের। এখানে আপনাদের যে এক্সাম্পল গুলো আছে, এই তিনটে এক্সাম্পলই হয় নাই। ইউনিলিভার, ব্যাট, নেসলে। বার্জার পেন্টসকে আমরা বলতে পারি একটা তাকে একটা ইন্টারন্যাশনাল ফার্ম বলা যায়, মাল্টিন্যাশনাল ফার্ম বার্জার পেন্টসকে বলা যায়, বুঝছেন? কিন্তু বার্জার পেন্টসকে আমি গ্লোবাল বলতে পারি না। বার্জার পেন্টস এর কি এরকম মানে এত সারা বিশ্বব্যাপী কি তারা ছড়ায় আছে এবং এত প্রফিট কি তারা করে? আমরা যদি এখানে দেখি জিপি, সে কি গ্লোবাল নাকি সে মাল্টিন্যাশনাল? মাল্টিন্যাশনাল স্যার। কেন? স্যার এটা সম্ভবত এটা নরওয়ের একটা স্যার প্রতিষ্ঠান, যেখানে ওদের আলাদা একটা নামে ওই দেশে চলে, আবার বাংলাদেশে এটা জিপি নামে চলে। হ্যাঁ, টেলিনর গ্রুপ। ইভেন এই যে রবি আমাদের দেশে, তারাও কিন্তু এমএনসি। এই যে রবি, দে আর নট গ্লোবাল ফার্ম, তারা কিন্তু গ্লোবাল ফার্ম না।
আপনারা যে এক্সাম্পল গুলা দিচ্ছেন এমএনসি, হ্যাঁ এটা ঠিক আছে। ইন জেনারেল পিপল আসলে কোনটা এমএনসি কোনটা গ্লোবাল ফার্ম বুঝবে না, কিন্তু আপনাদের এটা বোঝা লাগবে এই জন্য যে গ্লোবাল ফার্ম সে এমএনসির থেকে সে অনেক শক্তিশালী, এবং অনেক সময় গ্লোবাল ফার্ম কোনো দেশের সরকারও ফেলে দিচ্ছে, এরকম উদাহরণ আছে, বুঝছেন? গ্লোবাল ফার্ম, এক একটা গ্লোবাল ফার্ম আপনাদের এই বাংলাদেশ সরকারের থেকেও অনেক সময় দেখা যায় যে এরা বেশি পাওয়ারফুল। এখন যেমন ধরেন পেপসিকে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ঢুকতে দেবেই না। ইন্ডিয়াতে আপনার হচ্ছে ওদের লোকাল বেভারেজ ব্র্যান্ড গুলা খুব পপুলার ছিল, আলটিমেটলি তারা কিন্তু পেপসিকে আটকাইতে পারে নাই, পেপসি কিন্তু ঠিকই এন্ট্রি নিয়েছিল ইন্ডিয়ান মার্কেটে। তো ইন্ডিয়ার মতো দেশও দেখা যায় কি যে তাদের সাথে পায়রা ওঠেন, অনেক হিসাব নিকাশ অনেক ক্যালকুলেশন থাকে। তো গ্লোবাল কোম্পানিতে আসলে এই আপনারা দেখবেন এই যে নেসলে, কোক তো আছেই, কোক পেপসি তো আছেই, পাশাপাশি ধরেন ইউনিলিভার, ব্যাট, এই সবাইকে আমরা গ্লোবাল মার্কেটিং এ রাখবো, বুঝছেন? এখন আপনারা বলতে পারেন যে স্যার তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং না করে আমরা গ্লোবাল মার্কেটিং করি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম আমাদের এমবিএ তে হচ্ছে গ্লোবাল মার্কেটিং এর কোর্স ছিল আলাদা। তবে গ্লোবাল মার্কেটিং আর ইন্টারন্যাশনাল মার্কেটিং এ আসলে পড়ার ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স আসলে ওইভাবে পাওয়া যায় না, কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে। গ্লোবাল মার্কেটিং নিয়ে যেখানে ডিসকাশন থাকবে ওইখানে আসলে গ্লোবাল ফার্মের এক্সাম্পল বা প্র্যাকটিস গুলোই বেশি আসবে। তবে আপনি যদি গ্লোবাল মার্কেটিং বুঝতে চান তার আগে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটিং খুব ভালোভাবে আগে বোঝা লাগবে এবং জানা লাগবে। তো এই কোর্সে আপনাদের সবচেয়ে বড় লার্নিং যেটা হবে বা হওয়া উচিত এটা হচ্ছে গ্লোবাল এবং এমএনসি গুলাকে খুব ভালো করে চেনা এবং এদের কাজের প্যাটার্নটা বোঝা। আমরা যে যত যাই বলি আহ আমাদের লোকাল ফার্মের মধ্যে খুব কমই আছে ওয়েল এস্টাবলিশড বা খুব মানে ফাউন্ডেশন খুবই ভালো। আলটিমেটলি দেখবেন যে কেরিয়ার চুজ করার ক্ষেত্রে যারা কর্পোরেটে কেরিয়ার করে সবার ঝোঁকটা থাকে হচ্ছে আপনার এরকম গ্লোবাল বা এমএনসির দিকে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে কি তাদের সাথে কাজ করলে আসলে অনেক কিছু শেখাও যায়, ক্যারিয়ার ট্র্যাকটাও দেখা যায় যে অনেক সিকিউর থাকে। এখন আসেন এইখানে, এই কোশ্চেন গুলা মার্ক করেন 1 2 4 6 করছেন? এখন আসেন অ্যাসাইনমেন্টের ব্যাপারে। আপনারা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট করতে হবে আপনাদের কিউবিএ কোর্সের মতো। এখন এই অ্যাসাইনমেন্টে কি কি থাকবে? ফার্স্ট চ্যাপ্টার থেকে আপনাদের কাজ শুরু হবে আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে দেখেন কোশ্চেন নাম্বার 11, visit the Bureau of Economic Analysis homepage, select the section international article and find the most recent information on foreign direct investment in the US. আপনি এখানে যে ইউএস এর কথা বলা আছে এটাকে কনভার্ট করেন বাংলাদেশে। বাংলাদেশের ক্ষেত্রে আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করে এই ইনফরমেশন গুলা বের করেন। আমাদের দেশে একটু লেখা নেন, বের করবেন আমাদের দেশে কোন কোন দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, বুঝতে পারছেন? প্রথম 5 থেকে 7টা দেশ। আরেকটা বের করবেন যে আমাদের দেশে ফরেন কোন কোন ফার্ম বিজনেস করতেছে, কোন কোন প্রোডাক্টের বিজনেস করতেছে। আমার কথা বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্ট হবে হাতে লেখা, আপনারা চ্যাট জিপিটি দিয়ে সব কাজ করে ফেলেন, এজন্য চ্যাট জিপিটি দিয়ে করলেও যেন হাতে লিখতে হয়। আপনাদের
যে অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা, এটা অ্যাসাইনমেন্টের সাথে রিলেটেড হবে। পার্টিকুলার যে কোনো কয়েকদিন আমি আপনাদের কল করব, আপনাদের আইসা আপনাদের অ্যাসাইনমেন্টের আপডেট দেখা যেতে হবে, ওই দিনই দেখাইতে হবে। যদি না দেখাইতে পারেন অ্যাটেন্ডেন্স গুলা পাবেন না, এবং ওই দিনগুলাতে আমি অ্যাটেন্ডেন্স নেব। প্রতিদিন ক্লাসে আইসা এই যে আপনারা থাকবেন, কনসেন্ট্রেশন নাই, কিছু নাই, এগুলা দিয়ে করে লাভ হয় না। আচ্ছা, আর কি করবেন দেখেন, এখানে এই কোশ্চেনটার অ্যান্সার করবেন অ্যাসাইনমেন্টে, কোশ্চেন নাম্বার 2। কথা বুঝতে পারছেন? এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। এটা বইটা আমি যে অংশটা দেখাইছি ওই অংশটা পড়বেন, পড়ে হচ্ছে নিজের মতো করে অ্যান্সার রেডি করবেন 1 থেকে 1.5 পেজের মধ্যে, সেটাও হাতে লিখবেন। আমার কথা বুঝতে পারছেন? আর ক্লাস টেস্টের জন্য 4, 6 এই দুইটা কোশ্চেন অবশ্যই পড়বেন। কে কে বুঝতে পারছেন বলেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা অ্যাসাইনমেন্ট নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাসাইনমেন্ট হচ্ছে মানে এই সবাই স্যার এই সেম কাজই করবে? ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, সেম কাজই করবে। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু গ্রুপে না। জি স্যার। ইন্ডিভিজুয়াল করবেন। আর আপনাদের সিআর যেন কে? আচ্ছা, জি, নাজমুল হাসান সাব্বির। আপনি যে কাজটা করবেন, আপনাদের একটা অ্যাটেন্ডেন্স শিট ডেভেলপ করেন। আজকে লাগবে না, আজকে তো অনলাইনে ক্লাস নিলাম। কথা বুঝতে পারছেন? সিয়ামের সাথে একটু কথা বলেন, সিয়ামের কাছে সম্ভবত আপনাদের টোটাল ক্লাসের লিস্ট আছে। এটা আপনি একটা অ্যাটেন্ডেন্স শিটে কনভার্ট করেন এক্সেলে নিয়ে। প্রিন্ট দেওয়ার দরকার হইলে আপনি আমার কাছে ইমেল করে দেন, প্রিন্ট আমি করে নেব না। আর এটা গেল একটা বিষয়, তো করেন। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা অফলাইন ক্লাস শুরু করবেন কবে? আচ্ছা, নেক্সট উইক থেকে করেন। শুনেন, আমি একটা কথা বলি আপনাদের, অনলাইন এবং অফলাইন ক্লাসে না বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। মানে এই যে আপনার, বরং আমি ইদানিং আমি অফলাইন থেকে অনলাইনটাকে প্রেফার করি বেশি। কারণ কি? কারণ হচ্ছে স্টুডেন্টের টাইমটাও বেঁচে যায়, সে আসবে যাবে, আইসা সারাদিন বসে থাকবে। অনলাইন ক্লাসে টাইমের ফ্লেক্সিবিলিটিও থাকে, যে কোনো সময় নেওয়া যায়। এখন আসলে ক্লাস কতটুকু ইফেক্টিভ হবে এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে। এই যে আজকে একটা ক্লাসে কিন্তু অনেক কিছু আমি আপনাদের দেখাইছি বা কভার করছি। এখন ভাই আপনি যদি আজকে সন্ধ্যায় পড়তে না বসেন বা অ্যাসাইনমেন্ট গুলো না করেন, তখন কিন্তু আসলে আমার এখানে কিছু করার নাই। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? তো আশা করি নেক্সট উইকের আগে যে যে কাজ দেওয়া হয়েছে এগুলা করে ফেলেন। বিশেষ করে এই যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2, এটা প্রতি বছরই দেওয়া হয় ক্লাস টেস্টে অথবা ফাইনালে, এবং প্রতি বছরই ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার অ্যান্সার ভুল লেখে। কোনো লজিক তারা দিতে পারে না। লজিক দিতে পারে না কারণ কি? পড়াশোনা নাই। পড়াশোনা থাকলে তো এরকম হয় না। এখানে দেখেন, আমি আবার দেখাই আপনাদের। এই যে এইখানেই আছে, এই জায়গাগুলোতে, বুঝছেন? এখানে পড়লে আপনি ভালো আইডিয়া পাবেন। আর যা যা বললাম আমি তো বললামই, যে 4P, STP বা যে কোনো কনসেপ্ট বা থিওরি, এগুলা সব জায়গাতে একই রকম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর
আর কোনো স্যারের ক্লাস শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা, না ভালো, কিন্তু হচ্ছে আপনার অফলাইন, আপনারা আসলেই অফলাইন ক্লাস নেওয়া ভালো। এখন যেহেতু সবাই নাই, এত চাপ প্রেসার দিয়ে আসলে আনানোর কিছু নাই। সবার সেশনাল শেষ হয়েছে, সবাই একটু টাইম পাস করতে গেছে, খারাপ না, দরকার আছে। প্রেসারে কোনো সময় পড়াশোনা হয় না। আচ্ছা, এখন আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বইটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি গ্রুপে শেয়ার করে দিই, আপনারা সম্ভব হলে ওইটারও হার্ড কপি কালেক্ট করেন, সম্ভব হইলে তারও হার্ড কপি কালেক্ট করেন, ওই বইটাও বেশ ভালো। আচ্ছা, আজকের মতো তাহলে ক্লাস বন্ধ করে দিচ্ছি। আর সাব্বির, আপনি এরপরে ক্লাসে আসার সময় অথবা হচ্ছে আপনি সফট কপিটা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটের আমাকে ইমেল করে দিন, ঠিক আছে তাহলে? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন কিনা, নাকি ক্লাস ক্লোজ করব? কি ব্যাপার, কিছুই তো বলেন না আপনারা, এই আবার কি রোগ আপনাদের, বলেন তো। যদি বলেন যে স্যার আমাদের কিছু বলার নাই, তো ক্লাস আমি ক্লোজ করতে পারি। ও মা, এ কি! হেই, আপনারা কি আমার কথা শুনতে পান না? মানে এখন কি, মানে ক্লাস ক্লোজ করব নাকি আর কিছু বলবেন আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।